এবার আমরা টেট্রাসাইক্লিন গ্রুপের ড্রাগস নিয়ে কিছু কথা এই ভিডিওতে বলবো, পাশাপাশি ক্লোরামফেনিকল নিয়ে আমরা জানবো। এরা মনে রাখবা ব্রড স্পেকট্রাম। আচ্ছা, প্রত্যেকটা ড্রাগই যখন অ্যান্টিবায়োটিক পড়বা শুরুতে জানতে হবে এটা ব্রড স্পেকট্রাম নাকি ন্যারো স্পেকট্রাম। আমরা দেখলাম ব্রড স্পেকট্রাম, এবং এরা ব্যাকটেরিস্ট্যাটিক স্ট্যাটিক নাকি সিডাল, এটা তোমার জানতে হবে। এবং এরা ওই যে এরাও প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, এবং এরা 30S যে সাব ইউনিট থাকে ওইটাকে মানে ওইটার সাথে বাইন্ড করে এরা প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে। এরা মেইনলি অ্যাটিপিক্যাল বিভিন্ন মাইক্রো অর্গানিজম, দেখবা উইয়ার্ডুয়েট ক্ষেত্রে আমরা টেট্রাসাইক্লিন ইউজ করি, অ্যাটিপিক্যাল ব্যাকটেরিয়া, ক্যালামাইডিয়া, মাইকোপ্লাজমা, তারপর রিকেটশিয়া তে আমরা ইউজ করি, তারপরে ভিব্রিও কলেরাতে ইউজ করা যায়। আমাদের স্পাইরোকিটস যেটা এটা এই গ্রুপের ক্ষেত্রে আমরা মানে এই গ্রুপের যে ব্যাকটেরিয়া আছে সেগুলোর ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি। এটার মধ্যে ট্রিপোনিমা প্যালিনাম কিন্তু স্পাইরোকিটস গ্রুপের একটা আচ্ছা হতে পারে। এবং এরা ব্রড স্পেকট্রাম ব্যাকটেরিস্ট্যাটিক, এরা ইন্টারসেলুলার পেনিট্রেশন ভালো, এবং আমরা ওরালি এই ড্রাগগুলো মেনলি দিয়ে থাকি। এটা একটু মনে রাখতে পারো। এরা কিভাবে কাজ করে, নর্মালি আমাদের বডিতে যেটা হয় যে 30S রাইবোসোম, ওইটা 30S রাইবোসোম যেটা থাকে মানে রাইবোসোমের 30S সাব ইউনিট, এটাতে টিআরএনএ যেটা থাকে, আচ্ছা সরি একটু লিখি, টিআরএনএ যেটা থাকে, ওই টিআরএনএ নর্মালি এ সাইট নামে একটা সাইট আছে, ওই জায়গায় বাইন্ড করে, ফলে প্রোটিন সিনথেসিস হইতে পারে। সো এখানে এই টেট্রাসাইক্লিন ড্রাগগুলো কি করে, 30S রাইবোসোমাল ইউনিটের সাথে যখন বাইন্ড করে তখন এই অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএটা এ সাইটে বাইন্ড করতে পারে না, এ সাইট নামে একটা সাইট থেকে ওটাতে বাইন্ড করতে পারে না, ফলে প্রোটিন সিনথেসিস, ফলে প্রোটিন ইলংগেশন হইতে পারে না, ইলংগেশন একটা কথা আছে, ফলে ইলংগেশন হইতে পারে না, এবং ব্যাকটেরিয়াল গ্রোথ ইনহিবিটেড হবে, ব্যাকটেরিয়াস্ট্যাটিক একটা রোল প্লে করবে। সো তার মানে দেখো এটার আলাদা করে তোমার কয়েকটা জিনিস একটু মনে রাখতে হচ্ছে এখানে, যে এরা অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএকে এ সাইটের সাথে বাইন্ড হইতে দেয় না, ফলে প্রোটিন ইলংগেশন স্টপ হয়ে যায়, ফলে আলটিমেটলি ব্যাকটেরিয়াল গ্রোথ ইনহিবিটেড হয়ে যায়। এভাবে এরা কাজ করে। তো টেট্রাসাইক্লিন ক্লাসিফিকেশন যদি আমরা বলি, শর্ট অ্যাক্টিং কিছু ড্রাগ আছে, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং কিছু ড্রাগ আছে। সো এগুলা আমাদের একটু জানতে হবে যে শর্ট অ্যাক্টিংয়ের মধ্যে ক্লোরোটেট্রাসাইক্লিন, অক্সিটেট্রাসাইক্লিন, তারপরে টেট্রাসাইক্লিন নিজেও আছে। আর ইন্টারমিডিয়েট অ্যাক্টিংয়ের মধ্যে ডেমি ডেমিক্লোসাইক্লিন, তারপরে মেথাসাইক্লিন আছে। আর লং অ্যাক্টিংয়ের মধ্যে ডক্সিসাইক্লিন, মিনোসাইক্লিন। ডক্সিসাইক্লিন ড্রাগটা খুব কমনলি ইউজ হয়, এবং এটাই হচ্ছে খুব মানে কমনলি ইউজ হয় ডক্সিসাইক্লিনটা ভালো, বুঝছো, লং অ্যাক্টিংয়ের মধ্যে। তো এই জায়গায় হচ্ছে পাশে দিয়ে এই যে হাফ লাইফগুলো দেওয়া আছে। আচ্ছা, ডক্সিসাইক্লিন ড্রাগটা তাহলে কি, এরা অ্যামাইনোসেল টিআরএনএ বাইন্ডিং এ সাইটের সাথে বাইন্ড যাতে না করতে পারে, ওই অ্যামাইনোসেল টিআরএনএ বাইন্ডিংকে ইনহ্যাবিট করে, এবং ফলে প্রোটিন সিনথেসিস স্টপ হয়ে যায়, ফলে ব্যাকটেরিয়াস্ট্যাটিক অ্যাকশন শো করে। এবং তাহলে এভাবে এখানে ওই কথাটাই ইম্পর্টেন্ট। আমরা যখন মেকানিজম অ্যাকশন বলবো, এই যে অ্যামাইনোসেল টিআরএনএ টু দ্য এক্সেপ্টর সাইট মানে এ সাইট নাম এমআরএনএ 30S ইউনিটের, ফলে অ্যামাইনো অ্যাসিড গ্রোয়িং পেপটাইড চেইনে যুক্ত হইতে পারবে না, এবং প্রোটিন সিনথেসিস ইনহিবিট হবে, ব্যাকটেরিয়াস্ট্যাটিক অ্যাকশন শো হবে। আচ্ছা, এখন আসো যে টেট্রাসাইক্লিনের অ্যাকশন কি, মেইনলি রিকেটশিয়ার এক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। রিকেটশিয়া দ্বারা টাইফাস, রকি মাউন্টেন ফিভার, কিউ ফিভার, এরকম বিভিন্ন কিছু হইতে পারে। তো ওই জিনিসগুলোকে মানে ওই জিনিসগুলো ট্রিটমেন্টে ক্যালামাইডিয়া ইনফেকশন, ক্যালামাইডিয়া দ্বারা যা হয়, ক্যালামাইডিয়া ট্রাকোমাটিস বা ধরো ক্যালামাইডিয়া দ্বারা সেক্সুয়ালি ট্রান্সমিটেড বিভিন্ন ইনফেকশন হইতে পারে। সো ওইগুলোদের ক্ষেত্রে ইভেন যাদের গনোরিয়া হয়, গনোরিয়ার সাথে আমরা একটা ডক্সিসাইক্লিন দিয়ে দিই, যাতে করে ক্যালামাইডিয়া ইনফেকশন সাথে থাকতে পারে, ওইটা সাসপেক্ট করে। বা ক্যালামাইডিয়া যদি নিউমোনিয়া হয় সেটা তো আমরা দিতে পারি। মাইকোপ্লাজমা, মানে মনে রাখবা ক্যালামাইডিয়া, মাইকোপ্লাজমা এগুলো হচ্ছে অ্যাটিপিক্যাল অর্গানিজম, সেইগুলোর ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। প্লেগ, কলেরা, পিউডিতেও ইভেন টেট্রাসাইক্লিন ইউজ করা পসিবল। হ্যাঁ, যেহেতু আমরা বলি পিউডিতে ট্রিপল থেরাপি দেই, কোয়াড্রিপল থেরাপি আছে, সো ওইগুলোতেও এখানে আমরা এই অ্যান্টিবায়োটিক হিসেবে টেট্রাসাইক্লিন ইউজ করা যাইতে পারে। তারপরে হচ্ছে ব্রুসেলোসিস, পিউডি, কলেরা, এগুলাতে তো আছে। অ্যাকনিতেও টেট্রাসাইক্লিনের ইউজ আছে, খুব ইম্পর্টেন্ট। অ্যাকনি মানে হচ্ছে মুখে ব্রণ ওঠে না, সো ব্রণে আমরা টেট্রাসাইক্লিন কমনলি ইউজ করি। আচ্ছা, তো অ্যাটিপিক্যাল সব কিছু এখানে আমরা জানলাম। আর ভিব্রিও কলেরা দ্বারা যদি কলেরা হয় সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। আর এখানে ইম্পর্টেন্ট কথা কি, যে মনে রাখবা আমরা অ্যাকনি ভালগারিস, হ্যাঁ, প্রোপাইনোব্যাকটেরিয়াম অ্যাকনি অর্গানিজম দ্বারা অ্যাকনি ভালগারিস হয়। আচ্ছা, যাই হোক, মনে রাখবা যে এরা সাইড ইফেক্ট যখন আমরা বলবো, টিথের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে এরা টিথ মানে ডিসকালারেশন করতে পারে। হ্যাঁ, কারণ কি, এরা হচ্ছে ক্যালসিয়াম চিলেশন করতে পারে, ক্যালসিয়াম চিলেট করে এরা কি করে, টিথের মধ্যে বেশি জমাই ফেলে, ডিপোজিট করায়, এবং টিথে একটা ইয়েলোইশ ব্রাউন কালার হয়, ইয়েলোইশ ব্রাউন একটা ডিসকালারেশন হয়েছে, এবং অ্যানামেল হাইপোপ্লাসিয়াও হইতে পারে। সো আমরা প্রেগনেন্সি তো এটা ইউজ করি না, এবং চিলড্রেন যাদের বয়স 8 বছরের কম তাদের ক্ষেত্রে আমরা ইউজ করি না। সো ক্যালসিয়াম টেট্রাসাইক্লিন কিলেট
এগুলা ডেভেলপিং টি তার বনে অ্যাকুমুলেট হইতে পারে, যা টেট্রাসাইক্লিন যদি আমরা দেই। আচ্ছা, মানে ক্যালসিয়াম আর টেট্রাসাইক্লিন মিলে একটা মানে চিলেশন এজেন্ট থাকে এবং যেটা হচ্ছে জমা হইতে পারে, এবং ইয়েলো ব্রাউন ডিসকালারেশন হয়, টিথ এনামেল ডিসপ্লাসিয়া হয়, এবং বোন ডিফর্মিটি এবং গ্রোথ ইনহিবিশনও হইতে পারে। তার বাদে এদের সাইড ইফেক্টের মধ্যে এবং বোন গ্রোথ রিটার্ডেশন করতে পারে এভাবে। আর এদের সাইড ইফেক্টের মধ্যে আরও যে জিনিসগুলো আছে, যেই ট্যাপসাইড, নশিয়া, ভমিটিং, ডায়রিয়া তো করতে পারে। এরা হেপাটোটক্সিসিটি করতে পারে, লিভার টক্সিসিটি এবং ভেস্টিবুলার টক্সিসিটি করতে পারে। ভেস্টিবুলার টক্সিসিটি মানে হচ্ছে ব্যালেন্সের সমস্যা করবে, ডিজিনেস, ভার্টাইগো করতে পারে। এ বাদেও এদের আরও সমস্যা আছে, যেমন হচ্ছে এদের ড্রাগ ইন্ট্রাকশন, তারপর হচ্ছে ফটোসেন্সিটিভিটি হইতে পারে। সো এরকম বেশ কিছু ইভেন্টস কিন্তু আছে। এরপর আসো যে কন্টেন্টিকেশন কি, আমরা প্রেগনেন্সি ল্যাকটেটিং মাদারে দিতে পারবো না, প্রেগনেন্সিতে দিলে বোন ডিফর্মিটি, টার্টোজেনিসিটি এগুলো হতে পারে। আর বিলো 8 ইয়ার্স এবং চিলড্রেনদেরকে আমরা ইউজুয়ালি দিই না, কারণ ওই যে বোন ডিফর্মিটি বা টিতে ইয়েলো ডিসকালারেশন হতে পারে। এবং এরকম বাচ্চাদের কলেরা হলে টেট্রাসাইক্লিন দিব না, সেক্ষেত্রে আমরা অ্যাজিথ্রোমাইসিন, কোট্রাইমক্সিজল এগুলা দিতে পারি। আচ্ছা, মোটামুটি এতটুকুই আমাদের এখানে জানলে হচ্ছে। আর আমরা টেট্রাসাইক্লিন যে ড্রাগটা, এটার সাথে আমরা ইউজুয়ালি মিল্ক দেই না, একসাথে দুধ খাইতে দেই না, তাহলে অ্যাবজর্পশন কমে যাইতে পারে। ক্যালসিয়ামও ইউজুয়ালি দেই না, তাহলে অ্যাবজর্পশন কমে যাইতে পারে। আয়রন দিলে সেটারও অ্যাবজর্পশন কমে যাবে, ম্যাগনেসিয়াম দিলে সেটারও অ্যাবজর্পশন কমে যাবে, অ্যান্টাসিড দিলেও অ্যাবজর্পশন কমে যাবে। তার মানে এই জিনিসগুলোকে আমরা একসাথে এই ড্রাগের সাথে নিব না। ওকে, ফাইন। তো এখান থেকে এতটুকু জানলে হচ্ছে। এরপরে আমরা ক্লোরামফেনিকল নিয়ে জানবো। ক্লোরামফেনিকলও অ্যাজ ইউজুয়াল এরা একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, ব্যাকটেরিয়াস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক, এবং এরা প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে কাজ করে 50S ইউনিট। তো কোনটা 50S ইউনিটকে, কোনটা 30S ইউনিটকে, এগুলো যেন কনফিউজ না করে ফেলো, ঠিক আছে? এগুলা কনফিউজ করা কিন্তু যাবে না, এগুলা সুন্দর করে তুমি একটা ইনলিস্ট করে ফেলবা। আচ্ছা, এরপর আসো যে এরা প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে, আর কিভাবে করে সেটা আমরা দেখবো। যে নর্মালি 50S যে সাব ইউনিট থাকে রাইবোজোমের, ওইটাতে হচ্ছে মানে ওইটাতে পেপটাইড বন্ড তো থাকে, রাইট? পেপটাইড বন্ড ফর্মেশন হয়ে আছে এবং পেপটাইড বন্ড ফর্মেশন হয় এবং প্রোটিন সিনথেসিস হয়। বাট এরা যখন এই ক্লোরামফেনিকল ড্রাগটা যখন 50S ইউনিটের সাথে বাইন্ড করে, তখন এরা পেপটাইডাল ট্রান্সফারেন্স নামে একটা এনজাইম ইনহিবিট করে। কি বললাম, কি এনজাইম নাম কি? পেপটাইডাল ট্রান্সফারেন্স। এখানে হয়তো বা আছে, এই যে পেপটাইডাল ট্রান্সফারেন্স, এই এনজাইমটাকে ইনহিবিট করে। ফলে এই এনজাইমকে যখন ইনহিবিট করে, তখন কোনো পেপটাইড বন্ড ফর্মেশন হইতে পারে না, ফলে প্রোটিন সিনথেসিস হয় না। তার মানে দেখতেছো যে সবগুলোই কিন্তু রাইবোজোমের কোনো একটা সাবইউনিটকে, মানে প্রোটিন সিনথেসিস ইনহিবিটর ড্রাগগুলা রাইবোজোমের কোনো একটা সাবইউনিটকে ইনহিবিট করেই কাজ করতেছে, বা ওইটার সাথে বাইন্ড করে কাজ করতেছে। বাট এক একটার কাজ এক এক রকম, কোনোটা ট্রান্সলোকেশনকে ইনহিবিট করতেছে, কোনোটা পেপটাইডাল ট্রান্সফারেন্স এরকম এনজাইমকে ইনহিবিট করে কাজ করতেছে। এভাবে কিন্তু এক একটা এক এক ধরনের ফাংশন কিন্তু করতেছে, এটা একটু জানলাম। এরপরে আসো যে, এবং এরা ইউজুয়ালি ব্যাকটেরিয়াস্ট্যাটিক, এবং এরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, অ্যানারোবস, রিকেটশিয়া এদের বিরুদ্ধে কাজ করতে তো পারে, বাট সিউডোমোনাসের এগেনস্টে তেমন একটা কাজ করতে পারে না। আর ব্যাকটেরিয়াল ম্যানিনজাইটিসে আমরা এদের ইউজ করতে পারি। ব্যাকটেরিয়ার যদি ম্যানিনজাইটিস হয়, অল্টারনেটিভস ইউজ করা যাচ্ছে না, তখন আমরা এটা ইউজ করতে পারি। এবং আমরা ব্রেন অ্যাবসেসে ইউজ করতে পারি, রিকেটশিয়াল ইনফেকশন ইউজ করতে পারি, অ্যানারোবিক ইনফেকশনের কিছু ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, এবং আই ইনফেকশনেও আমরা টপিক্যাল ইউজ হিসেবে করতে পারি। তার মানে দেখো কোথায় কোথায় এদের ইউজ হয় এটা জানতে তো হবে। আর তা বাদে আরেকটি ইম্পর্টেন্ট কথাই, যে টাইফয়েড ফিভারও কিছু কিছু ক্ষেত্রে ক্লোরামফেনিকল ইউজ করা অত কমনলি না। আর ম্যানিনজাইটিস ইউজ করা হয়, রিকেটশিয়াল ফিভার ইউজ করা হয়, টপিক্যালি কনজাংটিভাইটিসে ক্লোরামফেনিকল ড্রপ কিন্তু কমনলি ইউজ করা যায়। এবং এটা মেনলি আগে ইউজ করা হইতো, ক্লোরামফেনিকলের ইউজটা এখন কম। আচ্ছা, এখন আসো যে যেটা তোমার এখান থেকে জানতে হবে, এরা বোন ম্যারো সাপ্রেশন করতে পারে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে এরা ক্লোরামফেনিকল ড্রাগটা বোন ম্যারো সাপ্রেশন করতে পারে। এরা এর ফলে বোন ম্যারো যদি সাপ্রেশন করে, অ্যানিমিয়া হবে, লিউকোপেনিয়া হবে, থ্রোম্বোসাইটোপেনিয়া হবে, সব সেল কাউন্ট কমে যাবে, ব্লাড সেল। ইউজুয়ালি রিভার্সেবল, এটা ড্রাগ উইথড্র করে নিলে আবার ঠিক হয়ে যায়। এবং অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াও করতে পারে। ঠিক আছে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া করারও চান্স আছে। আচ্ছা, এরপর আসলে গ্রে বেবি সিনড্রোম একটা সিনড্রোম এরা করতে পারে, স্পেশালি নিউনেট 28 বছরের কম বয়সীদের যদি দেওয়া হয় এই ড্রাগটা, তাহলে ওই বাচ্চাদের লিভার যেহেতু ইম্যাচুর থাকে, ওদেরকে এটা দিলে লিভার অ্যাডুকুয়েটলি এটাকে ক্লোরামফেনিকল ড্রাগটাকে মেটাবোলাইজ করতে পারবে না। ফলে ড্রাগটা অ্যাকুমুলেট করে যাবে, অ্যাকুমুলেট করে গেলে পার্সনটার দেখা যাবে ওই ছোটো বাচ্চাটার ভমিটিং হওয়া, তারপরে হাইপোথার্মিয়া হওয়া, বডির টেম্পারেচার অনেক কমে যাওয়া, তারপরে বাচ্চাটা সায়ানোস্ট হয়ে যাওয়া, ব্লুইশ কালারের হয়ে যাওয়া,
তারপরে স্কিনটা একটু গ্রে কালারের হয়ে যেতে পারে, সায়ানোসিস হইতে পারে, হাইপোটেনশন হইতে পারে, এবং কার্ডিওভাস্কুলার ফেলার হইতে পারে, শক কলাপস এগুলো হবে। ইভেন হচ্ছে ফ্লাসিডিটি হইতে পারে, একেবারে তুলতুলে অবস্থা হয়ে গেছে। তার মানে ড্রাগ মেটাবলিজম হয় না, ফলে এক্সক্রিশন হয় না, ফলে বডিতে জমে জমে থাকে এবং জমে এই সিমটমসগুলো হয়, এবং এগুলোকে আমরা একসাথে বলি গ্রে বেবি সিনড্রোম। হ্যাঁ, এটাকে বলা হয় গ্রে বেবি সিনড্রোম। বেবিটা একটু গ্রে কালারেরও হয়ে যায় অ্যাকচুয়ালি। এবং আমরা বলি যে নিওনেটাল বেবিকে যদি দেওয়া হয় এবং সেটা যদি 50 মিলিগ্রাম পার কেজি পার ডেট থেকে বেশি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে ওদের যেহেতু গ্লুকোরোনাইল ট্রান্সফারেন্স এনজাইমটা ম্যাচুর থাকে না, ডিফিসিয়েন্সি থাকে, ছোট বাচ্চা, ফলে মেটাবলিজম হবে না এবং কিডনি টিউবুলগুলো ইম্যাচুর, ফলে এক্সক্রিশন হবে না বডি থেকে, এরকম একটা বিষয়। আহ, আচ্ছা, এতটুকু জানলা। এরপরে পেরিফেরাল নিউরোপ্যাথিও করতে পারে, যেই ট্যাপসেটও করতে পারে। এবং আচ্ছা, আর তা বাদে ড্রাগ ইন্ট্রাকশনের মধ্যে হচ্ছে ক্লোরামফেনিকল একটা এনজাইম ইনহিবিটর হিসেবে কিছু ক্ষেত্রে কাজ করে, এবং সেক্ষেত্রে যেহেতু এরা এনজাইম ইনহিবিটর হিসেবে কাজ করে, তাই এরা কি করবে, যে এনজাইমকে ইনহিবিট করবে। ফলে যে কোনো একটা ড্রাগ, ধরো এটার সাথে আমি অন্য একটা ড্রাগ দিলাম, ধরো আমি ফিনাইটুইন দিলাম, তাহলে ফিনাইটুইন ড্রাগটা দিলাম, তাহলে ফিনাইটুইনের কনসেন্ট্রেশন বাড়াই দিবে। সো যে কোনো ড্রাগ আমি এটার সাথে যদি দিই, বা যদি ওয়ারফিন দিই, তাহলে ওয়ারফিনের কনসেন্ট্রেশন বাড়াই দিবে, ফলে ওয়ারফিন কনসেন্ট্রেশন বাড়িয়ে দিলে বেশি ব্লিডিং হবে। সো এটা একটা এনজাইম ইনহিবিটর ক্লোরামফেনিকল, এটা একটু জাস্ট জানতে পারো। ফলে মেটাবলিজম অন্য অন্য ড্রাগের কিন্তু কমাই দিবে, ফলে ড্রাগগুলো বেড়ে যাবে বডিতে।